সাত ঘোড়া মোহরের মালিক হবে তুমি মোড়ল গিন্নি, কিন্তু তার আগে তোমাকে আমি বলেছিলাম না একটা শর্ত তোমাকে মানতেই হবে। এখন তুমি যদি সেই শর্ত মানতে রাজি হও তাহলে ওই সাত ঘোড়া মোহর তুমি অনায়াসে পেয়ে যাবে। হ্যাঁ, আমি আমি আপনার সব শর্ত মেনে নেব। বলুন, বলুন কি শর্ত আছে আপনার? আর তাছাড়া আপনি তো আপনার সাধনার আগে আমাকে বলেছিলেন ওই সাত ঘোড়া মোহরের কথা। আমি আপনার শর্ত মানতেও রাজি হয়েছিলাম। দয়া করে যদি আপনি আপনার শর্তের কথা আমাকে জানিয়ে দেন তাহলে খুব ভালো হবে। ওদিকে মোড়ল গিন্নি বাড়িতে ফিরে আসে। যাক বাবা, সময় মতো বাড়িতে ফিরে আসতে পেরেছি। আমার স্বামী এখনো বাড়িতে ফেরেনি, আর তাছাড়া এখনো তো সন্ধেও হয়নি। বেশ খানিকটা বেলা বাকি আছে। তন্ত্রমাতা যদি একবার এখানে চলে আসতে পারতো তাহলে এই সময়ের মধ্যে আমি সব কাজ সেরে ফেলতাম। কিন্তু তন্ত্রপুরী এখন পর্যন্ত তো এলো না, কারণ সে তো আমাকে ওখান থেকে বারবারই বললো যে আমি বাড়িতে পৌঁছানোর আগেই নাকি সে আমার বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু কোথায় তন্ত্রপুরী? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আর তাছাড়া উনি যদি সত্যি সত্যি আমার স্বামী ফিরে আসার পরে এই বাড়িতে আসে তাহলে তাহলে তো আবার মহা বিপদে পড়ে যাব। আসলে একের পর এক ঝামেলা যেন আমার সাথে লেগেই রয়েছে। আমার স্বামীটাও হয়েছে তেমন, মনে বিন্দু মাত্র লোভের সিটে ফোঁটাটিও নেই যে ওকে ওই সাত ঘোড়া মোহরের লোভ দেখিয়ে ওকে সাথে নিয়ে ওই মোহরের খোঁজ করব আমি। উল্টে সেই তো সাত ঘোড়া মোহরের খোঁজ ওই রামুর বউকে দিয়ে দিল। যাই হোক, এখন তো আর কিছু করার নেই। এখন আমাকে যা করার করতে হবে। আমাকে আমার ওই স্বামীটাকে লুকিয়ে লুকিয়ে সব কাজ করতে হবে। এক কাজ করি, আমি রামুর বউয়ের কাছে গিয়ে দেখি এখনো কি করছে। আর তাছাড়া ওকে এটাও জানিয়ে আসি যে ও আমাকে ওই সাত ঘোড়া মোহরের খোঁজ দেয়নি, তাতে কি হয়েছে। আমি ওই সাত ঘোড়া মোহরের খোঁজ আজকেই জানতে পেরে যাব। এ কথা বলে মোড়ল গিন্নি আর একটুও দেরি না করে রামুর বউয়ের কাছে যায়। বৌদি, আপনি এসেছেন। আমি জানতাম বৌদি আপনি ঠিক আসবেন। বৌদি, কত দিন হয়ে গেল আপনি আমাকে এভাবে আটকে রেখেছেন। এবার এবার অন্তত আমাকে এখান থেকে মুক্ত করে দিন। আমাকে আমার মেয়ের কাছে যেতে দিন। আমি যে আর পারছি না এভাবে থাকতে। দেখো রামুর বউ, আমি তো তোমাকে এখানে আটকে রাখতে চাইনি গো। তোমার দোষে তুমি এখানে আটকা পড়েছো। আর সব থেকে বড় কথা হলো, তোমাকে আমি অনেকবার বলেছিলাম যে ওই সাত ঘোড়া মোহরের খোঁজ দিতে, কিন্তু তুমি তুমি তো কোনোভাবে ওই সাত ঘোড়া মোহরের খোঁজ আমাকে দিতে চাইলে না। আর তাই তো তোমাকে এখানে এভাবে পচে গলে মরতে হচ্ছে। আর তুমি তো বলেই দিয়েছো যে তোমার জান যাবে, তবুও তুমি নাকি ওই সাত ঘোড়া মোহরের খোঁজ আমাকে দেবে না। বৌদি, আমি তখনও বলেছি, এখনো ঠিক সেটাই বলছি। আপনি আমাকে প্রাণে মেরে ফেললেও ওই সাত ঘোড়া মোহরের খোঁজ আমি দেব না। আর এটা যে আমার স্বামীর আদেশ। স্বামীর আদেশ না সাই, তোমার স্বামী তো মরে গিয়েছে অনেক আগেই। আর তাছাড়া তোমার স্বামী যখন বেঁচে ছিল তখন তো তুমি সাত ঘোড়া মোহরের খোঁজ জানতেই না। তাহলে তোমার স্বামী কি করে তোমাকে আদেশ দিয়ে গেল যে সাত ঘোড়া মোহরের খোঁজ যেন তুমি কাউকে না দাও? সেসব আপনি বুঝবেন না বৌদি, আর আমি আপনাকে সব কিছু বলতেও চাই না। তুমি কি বলতে চাও আর না চাও সেটা কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে। আর তাছাড়া তুমি তোমার ওই সাত ঘোড়া মোহর তো কিছুতেই আমার হাত থেকে বাঁচাতে পারবে না গো, কিছুতেই না। তখনই সেখানে ওই তন্ত্র বুড়ি এসে হাজির হয়ে যায়। এ কি, ইনি কে? আর এখানে এখানে কি করে এলেন? ইনি কে সেটা তুমি একটু পরেই জানতে পারবে রামুর বউ। তোমাকে না বলেছিলাম তোমার ওই সাত ঘোড়া মোহরের খোঁজ আমি ঠিকই বের করে ফেলবো। ইনি ঠিক আমাকে এক্ষুনি ওই সাত ঘোড়া মোহরের খোঁজও দিয়ে দেবেন। কি হলো কি তন্ত্র বুড়ি, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কিছু
কিছু বলছেন না যে? এক্ষুনি এক্ষুনি আমাকে ওই 7 ঘরে মোহরের খোঁজ জানিয়ে দিন। মোড়ল গিন্নি, তুই বড্ড তাড়াহুড়ো করিস। আরে, সব কাজে এত তাড়াহুড়ো করলে চলে নাকি? আর তাছাড়া আমি তোকে যখন বলেছি যে ওই 7 ঘরা মোহরের খোঁজ আমি তোকে বের করে দেব, তাহলে অবশ্যই তুই ওই 7 ঘরা মোহরের খোঁজ খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। তবে তার জন্য আমাকে সামান্য কিছু কাজ করতে হবে, আর তাই তো আমি এখানে এসেছি। আর এক্ষুনি তুই দেখতে পাবি ওই রামু আর ওর বউ নিজের মুখে ওই 7 ঘরা মোহর কোথায় লুকানো আছে সেটা তোকে অনর্গল বলে দিচ্ছে। সত্যি সত্যি বলছেন আপনি? আমিও সেটাই চাই। ওই রামুর বউর মুখ থেকে ওই 7 ঘোড়া মোহরের খোঁজ আমি জানতে চাই। না না, কিছুতেই না, কিছুতেই আমি কোনোভাবে ওই 7 ঘোড়া মোহরের খোঁজ আপনাদের দেব না। তাতে যদি আমাকে প্রাণে মেরে ফেলেন তারপরও না। তুই এসেছিস মা? আমি জানতাম তুই ঠিকই আসবি, আর আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু মা, তোর আসতে এতটা দেরি কেন হলো? এইসব কি বলছেন কি সাধু বাবা? উনি উনি নাকি আমার জন্যই অপেক্ষা করছিলেন। তাহলে কি উনি আগে থেকে আমাকে চেনে? কিন্তু কিভাবে? আমি তো এর আগে কখনো কোনো দিনও এদিকে আসিনি, আর তাই আমার তো তাকে কোনোভাবে চেনারও কথা নয়। ধুর, আমি এসব কি ভাবছি কি? উনি তো সাধু বাবা, উনি তো চাইলেই সবার ব্যাপারে সব কিছু জানতে পারেন, আর উনি নিশ্চয় এভাবেই আমার ব্যাপারে সবকিছু জেনেছেন। কি হলো কি মা? তুই চুপ করে আছিস যে, কোনো কথা বলছিস না কেন? বল মা, বল, তুই আসতে এতটা দেরি কেন করলি? সাধু বাবা, আমি বুঝতে পারছি না। আপনি হয়তো বা আপনার শক্তির মাধ্যমে আমাকে চিনেছেন, কিন্তু সাধু বাবা, যদি আপনি আমাকে চিনেই থাকেন তাহলে আমার ব্যাপারে তো আপনার সবকিছু জানার কথা। আপনি তো জানেন কেন আমার দেরি হয়ে গেল। আমি যে আমার বাবার খোঁজে ওই গুহাটিকে খুঁজতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু পথে পথে এক বন্ধুর সাথে দেখা হলো, আর আমার বন্ধুর কথা শুনতে শুনতে আমার এতটা দেরি হয়ে গেছে। এখন বলুন না সাধু বাবা, আপনি আমার জন্য কেন অপেক্ষা করছিলেন? তোর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম, কারণ তুই যে একমাত্র নিষ্পাপ অষ্টাদশী কন্যা, আর তোকে দিয়েই তো সেই অসাধ্য সাধন করা সম্ভব রে মা। তুই চাইলেই একজনের জীবনের সব দুঃখ কষ্ট দূর করে তাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারিস। এইসব কি বলছেন কি সাধু বাবা? আমি আমি নিষ্পাপ অষ্টাদশী কন্যা? তার মানে আমি কখনো কোনোদিনও কোনো পাপ করিনি? না রে মা, এখন পর্যন্ত তুই সেরকম কোনো পাপ করিসনি মা, কারণ তোর মন যে সরল, আর তাই তো তুই একটা নিষ্পাপ। আর তুই চাইলেই এখন সেই অসাধ্যকে সাধন করতে পারবি। সেই সব কিছু না হয় বুঝলাম, কিন্তু আমি যদি অষ্টাদশী নিষ্পাপ কন্যাই হয়ে থাকি, তাহলে তো আমি আমার বন্ধুকে মানুষের রূপে ফিরে আনতে পারবো। কারণ আমার আমার বন্ধু যে কোনো এক সাধু বাবার অভিশাপে পাখিতে পরিণত হয়েছে, আর সেও আমাকে বলেছে যে আমি যদি কোনো এক নীল সরোবর থেকে ওই নীলপদ্ম উদ্ধার করে তার শরীর স্পর্শ করাতে পারি, তাহলে সে নাকি আবারও তার মানুষের রূপ ফিরে পাবে। আমি তাকে মানুষের রূপ ফিরিয়ে দিতে চাই। আমি আগে তাকে মানুষের রূপ ফিরিয়ে দেই, তারপর আপনার এখানে এসে আমি দেখা করব, এবং আমি আপনার কাজটিও করে দেব, কথা দিচ্ছি। এ কথা বলে অভাগী সেখান থেকে চলে যেতে থাকে। এ কি, কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া না মা, কোথাও যাস না, আমার কথাটা একটু শুনে যা। ওদিকে রাজা মন খারাপ করে রাজ উদ্যানে পায়চারি করতে থাকে। তখনই সেখানে রানীও চলে আসে। এ কি রানী, তুমি এখানে চলে এসেছো যে? আর আমি তো মহলের কাউকে বলে আসিনি যে আমি এখানে রয়েছি। তাহলে তুমি জানলে কি করে যে আমি এখানে? মহারাজ, আমি জানতাম না যে আপনি এখানে আছেন।
আর তাই তো আপনাকে খুঁজে বের করতে আমাকে আজ বড্ড কষ্ট পেতে হয়েছে, কারণ আপনাকে রাজপ্রাসাদের সব জায়গায় খুঁজে কোথাও পাইনি। তাছাড়া প্রহরীরাও বলেছিল যে আপনি নাকি রাজপ্রাসাদের বাইরে কোথাও যাননি। তখনই আমার মনে হলো যে আপনি হয়তোবা রাজ উদ্যানের এদিকে এসেছেন, কারণ আমি তো জানি যখন আমাদের রাজকুমারের মন খারাপ হতো রাজকুমার ঠিক এই উদ্যানে এসে হাঁটাহাঁটি করত। তাই তো আমি ভাবলাম আপনারও হয়তোবা আজ রাজকুমারের কথা মনে পড়ছে, এজন্য আপনি রাজ উদ্যানে আসতেই পারেন। ঠিকই ধরেছ রানী, আমার যে আজ কুমারের কথা বড্ড মনে হচ্ছে। আমার কুমারের জন্য আমার মনটা যে ছটফট করছে। মনে হচ্ছে আবার যদি অলৌকিকভাবে আমি আমার কুমারকে ফিরে পেতাম তাহলে কত ভালোই না হতো। তবে আমার মনের বিশ্বাস আমি ঠিক রাজকুমারের একটা না একটা খোঁজ পাবো, কারণ রাজগণক আমাকে বলেছিল 7 দিন পর সে আমাকে রাজকুমারের ব্যাপারে সবকিছু জানাবে। আর 7 দিন হতে আর মাত্র 1 দিন বাকি, তারপরেই আমি রাজগণকের কাছ থেকে সবকিছু জানতে পারবো। হ্যাঁ মহারাজ, আমিও তো সেই একটা দিনের জন্যই অপেক্ষা করে যাচ্ছিলাম। আর আমার মনের বিশ্বাস রাজকনক এসে ঠিকই বলবে যে আমার কুমার বেঁচে আছে, আর কোথায় আছে সেটাও সে জানিয়ে দেবে। আর তখনই আমরা দুজনে গিয়ে আমাদের কুমারকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারবো। তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি আগে বলো, তুমি আমাকে আজ এভাবে খুঁজছিলে কেন? কিছু হয়েছে নাকি, বা তুমি কি আমাকে কিছু বলতে চাও? ওদিকে অভাগীর ফিরতে দেরি দেখে অভাগীর ভালো মা তাকে নিয়ে বড্ড দুশ্চিন্তা করতে থাকে। সে কখন আমার অভাগী ওভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু এখনো মেয়েটা যে কেন ফিরে আসছে না সেটাই বুঝতে পারছি না। বাপ মাহারা মেয়েটি আমার মনের কষ্টে দুঃখে কোথায় যে ছুটে বেড়াচ্ছে কে জানে। ওকে যে রাগ করে একটু আমার কাছে আটকে রাখবো সেটাও পারি না, কারণ মেয়েটির মুখখানা দেখলে যে আমার বড্ড মায়া হয়। কিন্তু মেয়েটি এভাবে খাওয়া দাওয়া না করে কোথায় যে চলে গেল সেটাই তো বুঝতে পারছি না। আমি বরং এক কাজ করি, সামনের দিকে একটু এগিয়ে দেখি মেয়েটা আশেপাশে কোথাও আছে কিনা। মেয়েটাকে যদি খুঁজে পাই তাহলে ওকে বাড়িতে নিয়ে এসে বুঝিয়ে শুনিয়ে কটা খাবার খাইয়ে দেব। আর ওকে বলবো ও যেন এভাবে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে না যায়, কারণ পথে ঘাটে কত রকম বিপদ আপদ হতে পারে। আমি চাই না যে আমার অভাগীর কোনো বিপদ আপদ হোক। আর তাছাড়া আমার মনের মধ্যে তো ওই সাপটিকে নিয়ে একটা ভয় কাজ করে। আমার কেন জানি না মনে হয় ওই সাপটি আবার হয়তো বা আমার অভাগীর কোনো ক্ষতি করে দেবে। হে বিধাতা, তুমি আমার অভাগীকে দেখো, ওকে সাবধানে রেখো। এ কথা বলে অভাগীর ভালো মা অভাগীকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে রাজকুমার পাখিটি অভাগীকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও অভাগীকে খুঁজেই পায় না। আর তাই তো সে মন খারাপ করে আবার জঙ্গলে ফিরে যায়। না না, আমি তো আমার বন্ধুটাকে কোথাও খুঁজে পেলাম না। ও যে কোথায় চলে গেল। আমি যদি আমার বন্ধুটাকে খুঁজে না পাই তাহলে কি করে তাকে খুশির সংবাদ জানাবো যে সাধু বাবা বলেছে সেই মেয়ে নিজে হেঁটে সাধু বাবার কাছে আসবে। আর ও যদি কোনোভাবে একবার ওই নীল পদ্ম এনে আমার শরীরে স্পর্শ করাতে পারে তাহলে আমি আমার আগের রূপ ফিরে পাবো। আর আমি যদি আমার আগের রূপ ফিরে পাই তাহলে আমি আমার বন্ধুকে আমার জীবন সঙ্গী করতে পারবো। কারণ আমি যখন থেকে আমার বন্ধুকে দেখেছি তখন থেকে যে ওকে আমি মনে প্রাণে ভালোবাসতে শুরু করেছি, আর সারাক্ষণ শুধু ওর কথাই আমার মনে হয়। তবে আমি বরং একবার সাধু বাবার সাথে গিয়ে কথা বলে আসি। আমার মনে হয় নিষ্পাপ অষ্টাদশী কন্যা হয়তো এতক্ষণে সাধু বাবার কাছে চলে এসেছে। আর সে যদি একবার ওই নীল পদ্ম ফুলটি নিয়ে এসে আমার শরীরে স্পর্শ করে তাহলে তো আমি রাজকুমার রূপে ফিরে আসব। আর তখন আমি না হয় একবার আমার বন্ধুর সামনে এই রাজকুমার বেশেই ওকে চমক দেব, সেটাই বরং ভালো হবে। এ কথা বলে রাজকুমার পাখিটি উড়ে যেতে থাকে। তখনই সেই পথে রাঘব এসে হাজির হয়ে যায়। এ তো রাঘব, কিন্তু ও
ওই জঙ্গলে এভাবে কি করছে? আর তাছাড়া ওর হাতে তো দেখছি আমার তরোয়ারটি, কিন্তু ওর হাতে আমার তরোয়ারটি কোথা থেকে এলো? এটা তো আমার এই কক্ষে থাকার কথা। আমি কি তাহলে এখন ওর সাথে কথা বলবো? না না, আমি ওর সাথে কথা বলবো না। ও কিছুতেই বিশ্বাস করবে না যে আমি রাজকুমার, আর ওর হাতে আমার তরোয়ালটা। ও আবার আমাকে আঘাত করতে চাইবে না তো। এখন ওর সাথে কোনো কথা নয়। আর তাছাড়া আমারও দেরি হয়ে যাচ্ছে, আমি বরং সাধু বাবার সাথে গিয়ে দেখা করি। আর ওই কন্যাকে দিয়ে তিনি যদি আমাকে রাজকুমারের রূপে ফিরিয়ে আনতে পারে, তখন আমি এই রাঘবের সাথে দেখা করে আমার তরোয়ালটি আমি নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, তাই বরং করি। এ কি? এ তো দেখছি একটা পাখি, আর এই পাখিটিকে দেখে মনে হচ্ছে এই জঙ্গলেই থাকে। আচ্ছা, এটা আবার ওই রাজকুমার পাখি নয় তো? কিন্তু এটা যদি রাজকুমার পাখি হয়, তাহলে তো আমাকে মুহূর্তের মধ্যেই চিনে ফেলবে। আর রাজকুমার তো আমাকে নিজের বন্ধু মনে করে, আর তাই তো সে কোনোভাবেই বুঝতে পারবে না যে আমি তাকে হত্যা করার জন্য এখানে এসেছি। এক কাজ করি, আমি বরং ভালোভাবে জানার চেষ্টা করি এটাই আসলেই রাজকুমার পাখি নাকি অন্য কেউ। তখনই রাজকুমার পাখিটি সেখান থেকে উড়ে চলে যেতে থাকে। এই পাখি, দাঁড়াও দাঁড়াও বলছি, যেও না, আমার কথা শুনে যাও। এ রাঘব আবার আমাকে এভাবে ডাকছে কেন? তার মানে কি ও সত্যিই আমাকে চিনে নিয়েছে? মনে তো হচ্ছে সেটাই। যাই হোক, ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম রাঘব আমাকে চিনবে না, এই জন্যই তো ওর সাথে কথা বললাম না। একেই বলে বন্ধু। বন্ধু ঠিকই তার বন্ধুকে চিনে নিয়েছে। আমি এক কাজ করি, আমি রাঘবকে বরং সবকিছু খুলে বলি। আর তাছাড়া রাঘব এটা শুনলেও খুশি হবে। আমি খুব তাড়াতাড়ি মনুষ্য রূপ ফিরে পেতে চলেছি, আর খুব তাড়াতাড়ি আমি আমাদের রাজ্যে পৌঁছে যাব। এরপর রাজকুমার পাখিটি রাঘবের সামনে এসে দাঁড়ায়। আমি জানতাম তুমি আমাকে ঠিকই এভাবে ডাকবে। আমি তো ভেবেই নিয়েছিলাম সবার মতো তুমি আমাকে মনে গিয়েছো। তবে তুমি যে আমাকে মনে রেখেছো, এটাই অনেক। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।